গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প চাঁপা ফুলের গন্ধে। রচনা এস অরুন্ধতী। গল্পটি নেওয়া হয়েছে গুরুচণ্ডালী প্রকাশনী থেকে প্রকাশিত ছোট গল্পের সংকলন চাঁপা ফুলের গন্ধে থেকে। প্রকাশকাল 2024, কলকাতা বইমেলা। গল্প চাঁপা ফুলের গন্ধে। সকাল থেকে ভারী বৃষ্টি। হেমন্তের আদুরে বাতাসে তুলো তুলো বৃষ্টি, বা মাঘের শেষে যেমনটা চামড়া কেটে বসে যাওয়া বরফের ছুরির মতো ঠান্ডা বিন্দু নেমে আসে, তেমনটা নয়। এই বৃষ্টি বর্ষার, এক নাগাড়ে ভারী ঘন ক্রমাগত বয়ে চলা শ্রাবণের জল। মৃত সন্তানের শেষ গন্ধ আগলিয়ে রাখার মতো কাল পর্যন্ত বাগানের মাটি গাছের গোড়াগুলো ধরে রেখেছিল। আজ আর সেটুকুও দেখা যাচ্ছে না, সব ডুবে গেছে। চৌধুরী বাড়ির পিছনের দিকে হাজামজা পুকুরটার ধারে বাবলা গাছটা অর্ধেক ডুবে গিয়ে একটা কুঁজো বুড়োর মতো দুলছে। চৌধুরী বাড়ির খিড়কি দুয়ার থেকেই ওই জলে ডোবা মাঠ, বাবলা গাছের স্যাঁতস্যাঁতে ছায়া, মজা পুকুর দেখা যায়। এমন কিছু যে একটা মায়ামাখা দৃশ্য তা নয়, নেহাতি চেনা জানা জলছবি। তবু চৌধুরীদের কালো বউ খিড়কি দরজায় দাঁড়িয়ে তাই দেখে। এই পুকুর, পুকুর ধারের গাছ, জলে ডোবা মাঠ, এসবের ছবি ওর কাছে খুব চেনা। ওর কাছে অচেনা কেবল নিজের জীবন। অচেনা ছবি, অচেনা জীবন নিয়ে আর সকলের মতোই কালো বউও ভয় পায়। সেরকম অচেনা কোনো ছোট ঘটনা শুনলেও কালো বউয়ের ফোকলা দিদিমা বলতো, আশ্চর্য কথা বাবু, পেটের মধ্যে হাত পা সেঁধে যাচ্ছে গো। কালো বউদের কাছে ছোটখাটো বেশিরভাগ ঘটনাই আশ্চর্যের। যেমনটা আর সকলের হয়, ঠিক যেমনটা সবাই বলে, তেমনটা না হলেই কালো বউদের হাত পা ভয়ে পেটের মধ্যে ঢুকে যায়। তা সেরকম আশ্চর্যকাণ্ড কালো বউয়ের জীবনেও ঘটেছে বই কি। এমনিতে কালো বউয়ের যে খুব একটা বুদ্ধি আছে এমনটা কেউ কখনো দাবি করেনি। তবে তার মতো একটা 2 পয়সার জীবন কাটিয়ে দিতে পারবে না সেরকম জড়ভর তো সে নয়। কিন্তু এমনতর আশ্চর্য জীবনের জন্য তো সে মোটেই তৈরি ছিল না। তাই মধ্যে মধ্যে কেমন যেন ধাঁধা লেগে যায়। ধাঁধায় যে সে কি দেখে, কি শোনে, ভগবান জানে। এই যে যেমন এইমাত্র ওর সামনে দিয়ে চাঁপা বউ বিকেলের গা ধুয়ে ঘরে এলো। কালো বউয়ের মনে হলো চাঁপা বউয়ের গা থেকে বুঝি সত্যিই চাঁপা ফুলের বাস আসছে। কিন্তু সত্যি তো আর তা নয়। চৌধুরীদের উঠোনের ওপাশে চাঁপা ফুলের গাছ ঝেঁপে ফুল এসেছে, সুবাসও ওখান থেকেই আসছে। চাঁপা বউ ভেজা কাপড়ে ঢেউ তুলে ভাঁড়ার ঘরের দিকে অন্ধকারে মিলিয়ে গেল। শাশুড়ি মা দোতলা থেকে ডাক দিলেন, বৌমা, সন্ধ্যেবাতিটা দেখাও। কালো বউ চটকা ভেঙে কুলুঙ্গি থেকে সন্ধে প্রদীপ আনতে গেল। দাওয়া থেকেই তুলসী দেবতার দিকে আলোর অর্ঘ্য দেখায়। ওর মনে হয় চাঁপা বউ বুঝি এতক্ষণে চুল বেঁধে ধোয়া শাড়ি পরে বাস্তু দেবতাকে ওর মতোই প্রণাম করছে। চাঁপা বউ কালো বউয়ের পায়ে পায়ে এমন জড়িয়ে থাকে যে কালো বউয়ের মনে হয় ওর ছায়ার সঙ্গে বুঝি চাঁপা বউ মিশে আছে। ওর দিকে কেউ তাকালে মনে হয় সে বুঝি ওর ঠিক পাশ দিয়ে চাঁপা বউয়ের দিকে দেখছে। এই যে কালো বউ চাঁপা বউয়ের ছায়ার সঙ্গে মিশে একটা অন্য মানবী হয়ে উঠেছে, সারা জীবন কি ও এরকম ছিল?
মোটেই না। বরং বছর কয়েক আগে এই চৌধুরী বাড়ির তেল সাবান শ্যাম্পু দিয়ে গা ঘষার আগে, এদের দুধ কলা মিষ্টি খাওয়ারও আগে কালো বউ কবিতার একটা অন্য জীবন ছিল। সেই জীবনে সে আরও কালো, আরও কুশ্রী হলেও জীবনটা ছিল তার নিজের, কারো ছায়ার সঙ্গে মেশামেশি করা কোনো আশ্চর্য জীবন নয়। ভাগচাষী মনোহরের মেয়ের একটা একঢালা সাধারণ জীবন, একঘেয়ে রোজনামচার হলেও চেনা জানা, নিস্তরঙ্গ। সুখ বলে কিছু না থাকলেও দুঃখগুলো চেনা ছিল। গরিবের বাড়িতে রূপহীনতার আহাজারি থাকে না তা নয়, তবে গতরের দাবির নিচে সেটা চাপা পড়ে যায়। বড়লোকের বাড়িতে কুরুপের যতটা কষ্ট, গরিব বাড়িতে ততটা নয়। তবে কিছুটা হলেও কবিতার গায়ের রং আর থ্যাবড়া মুখের জন্য ওর সুখ দুঃখগুলো অন্যদের থেকে একটু আলাদা। সেই যখন থেকে ওর চারপাশে ফর্সা সুজাতা, চাপা ফর্সা কাকুলি, ঘষা ফর্সা সুমিতারা কোলে কাঁখে দুটো একটা বাচ্চা নিয়ে সেই 12, 13, 14 থেকেই ঘুরছে, তখনও কবিতাকে কেউ চিঠি দেয়নি, কেউ ওর ওড়না ধরে টানেনি, কেউ স্কুলের পেছনের রাস্তায় নিয়ে যেতেও চায়নি। পবন তাঁতির মাকুর মতো স্কুল আর বাড়ির মধ্যেই ওর জীবনটা হাঁটাহাঁটি করত। কবিতা কখনো পাশ করতে পারত, কখনো আবার পারত না। সংসারের চাপে অবশ্য একসময় সেই পরিক্রমাও বন্ধ হয়ে গেছিল। আর গরিবের ঘরে দুটো কাজের হাতের খুব কদর। কবিতার জীবন থেকে স্কুলে যাওয়ার আড়ম্বরটুকু চলে গেলে সংসারের জোয়ালটা ওর ঘাড়েই চেপে বসল। কবিতা সংসারের ঊনকোটি সামলালে ওর মা আরও একটু বেশি মুড়ি ভাজতে পারে, ধান সেদ্ধ করতে পারে, মিত্তিরদের পুকুর থেকে আরও কটা বেশি হিঞ্চে বা কলমি শাক তুলে আনতে পারে। ভাগ চাষির একার রোজগারে কি আর সংসার চলে? কবিতার নিচে আরও দুটো ছোট ভাই। সংসারটা সামলাচ্ছিল বলেই হয়তো 19-এও কবিতার কোনো খেঁকুড়ে, দোজবরে বা হতদরিদ্রের ঘরে বিয়ে হয়ে যায়নি। যদিও বিয়ের জন্য রূপ আর রূপও কোনোটাই মনোহরের ঘরে ছিল না, তবে তাছাড়াও তো যৌবনের দাবি মেটাতেও মনোহরদের ঘরে বিয়ে হয়ে যায়, তাও হয়নি কবিতার। সে যাই হোক, একেবারে জলেও পড়েছিল না সে। চাষের ধানে, কলমিতে, গেড়ি গুগলিতে মিলে খেয়ে পড়ে চলে যাচ্ছিল। তাই দু এক কথায় এই চৌধুরীদের ছেলের সঙ্গে কালো মেয়ে কবিতার বিয়ে ঠিক হয়ে গেল। তোবড়ানো গালে বুড়ো দিদিমা বলেছিল, আশ্চর্য কথা বাপু। তারপর খানিক থেমে কবিতার মায়ের দিকে তাকিয়ে বলেছিল, বেটাটা পাগল নাকি? মোটের ওপর গরিবের কালো কুশ্রী মেয়ে কবিতার সঙ্গে চৌধুরীদের ছেলে সুশান্তর বিয়ে যেন এক পাগলের কাণ্ডই বটে। না, তবে ছেলে পাগল নয়। ছেলের মা দেখতে এসেছিলেন কবিতাকে। চৌধুরীদের জমি জমা, চালকল, বাজারে 3-4টে চালু দোকান, সেসব নতুন করে কবিতাদের আর জানার কিছু নেই। চৌধুরীদের সম্পত্তি, প্রতিপত্তি সবই এই গ্রামের লোকের জানা। বড় চৌধুরী গত হয়েছেন সেটুকু কেবল জানত মনোহর। এছাড়া তাদের মতো ঘরে চৌধুরীদের খবর রাখার কোনো কারণ ঘটেনি। গিন্নি এসে বললেন, ছেলের বিয়ে তাঁরা দিয়েছিলেন দূরে কোথাও, কিন্তু বিয়ের পরপরই ছেলের বাবা গত হন, আর সেই বউও বাপের বাড়িতে প্রসবকালীন সময়ে মারা গিয়েছে। বাচ্চাটিকেও বাঁচানো যায়নি, সেও প্রায় বছর ঘুরতে চলল। এখন কর্তা নেই, তাঁরও আর দূরে অচেনা জায়গায় ছেলের বিয়ে দিতে যাবার শক্তি নেই, ইচ্ছেও নেই। কবিতাকে তাঁর পছন্দ হয়েছে। কবিতার যদিও নিজের কোনো মতামত ছিল না, সেও যে মতামত দিতে পারে এরকমটা তার জানাও ছিল না। তবু বিয়ের সময় সুপুরুষ সুশান্তকে দেখে কবিতার মন ঠান্ডা, নিশ্চিন্ত, নির্ভর এক ভালোবাসার অনুভূতিতে ভরে উঠেছিল। শাশুড়ি তাকে কালো বউ বলে ডাকেন এমনটা নয়। চৌধুরীরা গায়ের রং দেখে কাউকে কালো বলে গঞ্জনা দেবে এরকম স্বভাব তাদের নয়।
কেবলমাত্র অদ্ভুত দৃষ্টিতে কবিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া বিয়েতে আসা আত্মীয়রা কবিতার সঙ্গে আর কোনো ধরনের খারাপ ব্যবহার করেনি। তবে কারো দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে থাকাটিকে কি খারাপ ব্যবহার বলা যেতে পারে? ওদের তাকানো দেখে কবিতার মনে হচ্ছিল ওরা যেন কবিতাকে সর্বদা কিসের সঙ্গে তুল্যমূল্য বিচার করে নিচ্ছে। মেজ কাকি বউ দেখে বললেন, কিসে আর কিসে, সোনার শিশে। সোনাই মুড়ির মাসশাশুড়ি বললেন, তা দিদি, তোর ওই কালো বউয়ের গায়ে গয়নাগুলো খুলেছে ভালো, তার তো সোনার অঙ্গে সোনার কাকন মোটে দেখা যেত না কি না, সে যেন ছিল ঠিক চাঁপা ফুলটি। তবে এসব কথা কবিতার কাছে সেরকম কিছু একটা বড় ব্যাপার নয়। প্রথম দিকে সে কিছুটা বুঝতেও পারেনি, বাকিটা সে গায়ে মাখেনি। যাবার আগে আড়ালে আবডালে তারা কালো বউ নামটা চালু করে দিয়ে গেল। তবে কবিতারা আশেপাশে যা শোনে তার তুলনায় এসব কিছুই নয়। কাকুলির শাশুড়ি যে কুটনো কোটার বঁটি দিয়ে ওর পায়ের নখগুলো থেতলে দিয়েছিল, বা নন্দাইয়ের পাতে চুল পড়েছিল বলে সুমিতার শাশুড়ি ওকে বাটি করে পেচ্ছাপ খাইয়েছিল, সেরকমটা চৌধুরীদের বাড়িতে মোটেই হয় না। বরং শাশুড়ি একটু আদরের চোখেই দেখেন তাকে। এটাও কি কম আশ্চর্যের কথা? এই যে কবিতাকে শাশুড়ি চোখে হারান, এ কি ওদের চারপাশে সাতগোষ্ঠীতে কেউ শুনেছে? নিজে পছন্দ করে নিয়ে এসেছেন বলেই কিনা কে জানে শাশুড়ি কবিতাকে ভালোবাসেন। শাশুড়ি বলছিলেন, ছেলে পুলে হবে, ক্যাঁতাকানি ধোবে, তবে না স্বামী স্ত্রীর ভালোবাসা। কি গো বৌমার, তাই না? বলে তিনি ঘোলা চোখে কবিতার দিকে তাকিয়ে থাকেন। বোধহয় ছেলেপুলে হবার ইঙ্গিত খোঁজেন। কবিতা মাথা নিচু করে নেয়। প্রতি রাত্রে সুশান্ত চোখের যে বিবমিশা মাখা দৃষ্টি, কালো বউয়ের মুখের দিকে তার যে অসহায় দৃক্পাত, তারপর কি আর ছেলেপুলে হয়? আর সে কথা কবিতা কাউকে কি বলতে পারে? সে চোখ সরিয়ে নেয়। শাশুড়ি ঘর সংসারে কবিতাকে বসত করান, হাতে ধরে চেনান চৌধুরী বাড়ির ভাঁড়ার, রসুই, ঠাকুর ঘর, এসবের চারপাশেই তো মেয়েদের জীবন। চেনাতে চেনাতে একটু একটু করে আগের কথা বলেন। বলেন সুশান্তর চাঁপা ফুল বউয়ের কথাও। জলহাঁস দেখেছ বৌমা? মেলায় কেনা জলহাঁস, তাদের পাতলা কাঁচের চামড়া দেখেছ? ভেতর দিয়ে কেমন টলটলে জল দেখা যায়। অমনি ছিল তার গায়ের রং, ভিতরে রক্ত মাংস যেন ফেটে বেরোতো। উনি এসে বললেন চন্দন বর্ণ, তা রূপ ধুয়ে কি জল খাবো? তা উনি শুনলেন না। শাশুড়ি বলে যান, তা রূপ ছিল বটে, যেমনি মুখের কাটুনি তেমনি চুলের থাকুনি, হাঁটতে গেলে যেন পায়ের পাতায় রক্ত জমে যেত গো। ফর্সা কি আর গায়ে নেই, কিন্তু আমাদের দেখা আর 5টা ফর্সা মেয়ে মানুষের সঙ্গে তাকে মেলালে চলবে না। আর সে হাত পাই বা কেমন, সেদ্ধ ডিমের মধ্যে থেকে হলদে কুসুমের আভা দেখা যায়। শরীরটাও ছিল সেরকম। আর নিজের মুখে কি আর বলবো, ছেলে ওই রূপের মনেই। কবিতা মনে মনে সেই চন্দন রঙের সেদ্ধ ডিমের মতো মেয়ের ছবি আঁকে। এ তো আর চাপা ফর্সা ঘষা ফর্সা নয়, এ একেবারে চন্দন রঙের মেয়ে। শাশুড়ি কবিতাকে গল্প বলেন। কখনো উঠোনে জোনাকির দল উড়ে বেড়ায়, কখনো আষাঢ়ের মেঘ ঘন হয়ে ভারী হয়ে নেমে আসে, কখনো আবার তারা জমজমে আকাশ। কেবল সবসময়ই চাঁপা ফুলের হালকা গন্ধ চৌধুরী বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়। কিন্তু সে যেন এ জগতের মানুষই নয়। একটা কথা বলে সুখ নেই, চোখে যেন একটা আলু ফুলু চাউনি। সংসারের দুটো সুসার নেই, মুড়ির চাল চেনে না, আঁশ সগড়ি বোঝে না, আটায় জল দিতে জানে না। কিছু বললেই কেবল 2 চোখ ভরে জল, টপ 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 টপ।
4 ভাইয়ের এক আদুরে বোন, তবু ছিলুম, ওই ভেবলি নিয়েই তো ছিলুম। আমার কপালে যা ছিল, ছেলের মুখের দিকে তাকিয়ে সইয়েও নিয়েছিলুম। তা তার নিজের কপালেই সইল না, তা আমি আর কি করব? ও যেন এই সংসারে থাকার নয়, থাকতে আসেনি। কেবল আমার ছেলের মনটা একেবারে ঘিটে দিয়ে গেল। ওই ফর্সা রঙে, ওই রূপের জেল্লায় আমার একেবারে জন্মের ঘেন্না ধরে গেছে। শাশুড়ি হাঁপ নেন, কালোবুবের হাত দুটো ধরে বলেন, এইবারে তুমি এসে গেছো মা, নিজের সংসারটা গুছিয়ে নাও তো। কোলে তোমার একটা খোকা আসুক, তোমার হাতে এই সংসারটা দিয়ে আমি শান্তি পাই। কালোবউ বুঝতে পারে এক রূপসীর রূপের ত্রাসে ভয় পেয়েই তাকে বিষহরি করে নিয়ে এসেছেন শাশুড়ি। তার কালো রং দিয়ে তাঁর সংসারের আগের সেই গৌরবর্ণের বিশৃঙ্খলাটুকু যেন তিনি কাটিয়ে উঠতে চাইছেন। কবিতার দেহের কালীবর্ণকে বাজি রেখে আর একবার জীবনের পাশার দানটি বুঝে নিতে চাইছেন চৌধুরী গিন্নি। একই সঙ্গে সেই সংসারের কাজ না জানা আদুরে সুন্দরী মেয়েটার জন্য তার বুকটা টনটন করে ওঠে। স্বামীর আদর পেয়েও সে হতভাগীর কপালে সয়নি। সেই অচেনা মেয়েটার অসমাপ্ত জীবনের দুঃখে, নাকি শাশুড়ির এই অপ্রত্যাশিত আদরে আজন্ম কুরুপা কালো বউয়ের চোখ দিয়ে অসহায় জল গড়িয়ে পড়ে। কিন্তু কার সঙ্গেই বা সে সংসারটা করবে? চৌধুরী বাড়ির ছেলে যে কালো বউকে মোটেই দেখতে পায় না, সে তো আর একদিনের কথা নয়। বিয়ের পরও মাস গড়িয়ে বছর, বছর গড়িয়ে 2 বছর। এক সময় কালো বউয়ের কেমন যেন নিজেকেই ছায়া ছায়া মনে হতে থাকে, যেন জরির শাড়ি পরা একটা ছায়া হাত যত্ন করে ভাত বেড়ে সাজিয়ে দিচ্ছে পাট শাক ভাজা, ঘি দেওয়া মটর ডাল, মোচার ঘণ্ট, পাকা কাতলার কালিয়া। সবই স্বাদে গন্ধে দৃশ্যে ঝকঝক চকচক করছে। কেবল কালো বউ যেন বেবাক ফাঁকা মানুষ। সুশান্ত তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু বুঝি তার হাওয়ায় গড়া শরীরের ভেতর দিয়ে ওপাশে বসা চাঁপা বউকে সঠিক দেখতে পাচ্ছে। এক খাটে শুয়ে কবিতার দিকে চোখ পড়তে সুশান্তর সমস্ত শরীরটা যেন ঘৃণার ধনুষ্টঙ্কারে বেঁকে যায়। অমনি সে দৃষ্টিটাকে শূন্য করে নেয়, যেন পাশে কোনো মানুষই নেই। মাঝে মাঝে কালো বউয়ের মাথায় যখন কেবলই গুলিয়ে যাচ্ছিল কে যে রক্তমাংসের মানুষ আর কে যে ছায়া, তখনই একদিন বাপের বাড়িতে ঘষা ফর্সা সুমিতার সঙ্গে দেখা হয়ে গেছিল কবিতার। এখন আর সুমিতা ঘষা ফর্সা নেই। সংসারের আগুন তাতে সুমিতা এখন বেশ কালোই। সেই সুমিতা এখন মোটা চাল, মোটা কাপড়, মোটা দাগের ঘরকন্যা গিন্নি। মাজা ঘষা দুটো মোটাসোটা ছেলে মেয়ে ওর। ও এখন আর সেই আগের শাশুড়ির পেচ্ছাপ খাওয়া সুমিতা নেই। অনেক দিন এদিকে আসেনি, শাশুড়ি ঠ্যাং ভেঙে শয্যা নিয়েছিল বছরখানেক, তা তখন থেকেই সব এই আমার ঘাড়ে বলে খানিক হেসে নেয় সুমিতা। এদিক ওদিক দেখে বলে, সেবা করিনি তা নয়, শাশুড়ির মেয়ে তো পথ মারালো না, গু মুত সবই আমি। তবে মুতটা পুরো কোনোদিনই ফেলতুম না, বুঝলি, খানিকটা মাগির খাবার জলেই মিশিয়ে দিতুম। হি করে হাসতে থাকে সুমিতা, কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে কবিতার সোনার মটর দানা হাড়ের দিকে। হাসি থামিয়ে খানিকটা দম নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কিন্তু তুই কেন 2 বছরে একটাও নামালাই না বলতো? মাকাল ফল নাকি রে, বন্দুকে গুলি নেই? হ্যাঁ। তারপর ওর স্বভাব মতো হ্যাঁ হ্যাঁ করে খানিক হেসে বলে, যা, তা তো নয়, আগের বউটা বিয়েতে গিয়েই তো বলল। তবে তুই ওষুধ টষুধ খাচ্ছিস নাকি তোর মতো কালোটির পেটে বাচ্চা নেবে না? ওর ছেলে মেয়েগুলো আঁচল ধরে টানাটানি করছিল। হাসতে হাসতে চলে যায় সুমিতা। যাবার আগে চোখ মোটকে সুমিতা বলেছিল, ঠাকুরের দৌড় তোর ধর না, ঠিক বাচ্চা আসবে, সব রোগেরই চিকিৎসা আছে,
সুমিতার চিকিৎসার কথায় শালকি বুড়ির কথা মনে পড়ে কালো বউয়ের। দিদমা বলেছিল, শালকি বুড়ির কাছে সব রোগের চিকিৎসা আছে। কবিতা দিদিমার সঙ্গে যেত শালকি বুড়ির বাড়ি। তার কাছে সব রোগের ওষুধ পাওয়া যেত। দিদমা বলেছিল কবিতাকে, এই এক আশ্চর্য কথা বুঝলি কবি, শালকি বুড়ির কাছে সব রোগের চিকিৎসা হয়, সব। মেজুমাসির পেটে একবার কি ব্যথা, মাকে দিদিমা ডেকে পাঠিয়েছিল। মার সঙ্গে কবিতাও গিয়েছিল। তা গিয়ে থেকে মায়ের মুখ যেন হাঁড়ির মতো, দিদিমারও তাই। পেট ব্যথায় মেজমাসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। কবিতা কেবল মেজমাসির মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। মা যেন কি অসুখ শুনে গিয়ে মেজমাসিকে একটুও দেখেনি। কবিতা ঘর থেকে শুনেছিল দিদিমা মাকে বলছে, সিমবাড়ির পাটুর সঙ্গে মুখ কালো করেছে, এখন শালকি বুড়ি ছাড়া গতি নেই। তারপর রাত নামলে ওকে নিয়ে শালকি বুড়ির বাড়ি থেকে ওষুধ আনতে গেছিল দিদমা। সেই রাতের বেলায় চারদিকে তখন ব্যাঙের ডাক। ধোঁয়া ধোঁয়া অন্ধকারে শালকি বুড়ির বাড়ির পাশের বাঁশবনের পাঁজরে হাওয়ার শোষো হাপটান। রাতের ওষুধ খেয়ে পরদিন সকালে মেজমাসির বিছানায় কি রক্ত, কি রক্ত। মা বললে, কাপড়ের ভিতরে মাসির দাবনা কেটে গেছে, ওষুধ খেয়ে সেরে যাবে। কে জানে, তাই হবে। দাবনা কেটে কত রক্ত, জীবনে যে কত ধাঁধা থাকে। মুখ কালো করা রোগে মেজমাসির পেট ব্যথা হয়, আবার দাবনা কাটা রক্তে ভেসে গিয়ে সেই রোগ সেরেও যায়। সেই দাবনা কাটা মেজমাসিকেই মনে আছে কালো বউয়ের। তারপর তো আর দেখাই হয়নি কখনো মেজমাসির সঙ্গে। তাড়াহুড়োয় বর্ধমানের দিকে বিয়ে হয়ে গেছিল মাসির। ওদের সে বিয়েতে ডাকেনি দিদিমা। মেজমাসির সঙ্গে কতদিন আর দেখা হয় না কবিতার। কিন্তু শালকি বুড়ির সঙ্গে দেখা হয়েছিল বইকি। ওষুধও দিয়েছিল শালকি বুড়ি, একেবারে মোক্ষম ওষুধ। শাশুড়িকে বলেই শালকি বুড়ির কাছে ওষুধ আনতে গেছিল কালো বউ। শাশুড়ি বললে, যাবে বইকি, ছেলেপুলে হবার ওষুধ তো ভালো কথা। ছেলেপুলে হবে, কেঁতাকানি ধোবে, তবে না স্বামী স্ত্রীর ভালোবাসা, তবে না সংসার। সেই একই রকম আরেক ধোঁয়া ধোঁয়া অন্ধকার রাতে শালকি বুড়ি ওর ঘরের বাইরে এক টুকরো খোলা হাওয়ায় বসেছিল। ওর সনের মতো সাদা চুল উঠছিল রাতের বাতাসে। শালকি বুড়ি কবজমা ঘর ঘরের গলায় বলে, 2 বছরে একবারও সে দেখলো নি, দুটো কথাও বলল নি? না, এর থেকে বেশি সে আর বলতে পারে না। কেবল দূরে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে থাকে কালো বউ। একবার সব শক্তি সঞ্চয় করে নিজের কথা, সুশান্তর কথা, এমনকি চাঁপা বউয়ের কথাও বলেছে বুড়িকে। এমনটা বুক উজাড় করে সে আর কাউকে বলতে পারেনি, এমনকি নিজের মাকেও নয়। ওষুধ আছে আমার কাছে, আশেপাশে যখন সব চকচকে তখন চোখ ধাঁধিয়ে যায়, কিন্তু চারদিকে যখন আধারে ছেয়ে যায় তখন মানুষে হারানিধি খুঁজে পায়। সব ওষুধ আছে আমার কাছে, কিন্তু সেই ওষুধ তুই দিবি কিনা ভেবে দেখ। সনের মতো চুল বাতাসে উড়িয়ে বলে শালকি বুড়ি। ওষুধ নিয়ে আসে কালো বউ। গলার মটর মালাটা খুলে দিয়ে আসে বুড়িকে। বুড়ির চোখ চকচক করে, বলে, ওষুধ একটু তিতকুটে, তেতো তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে। বিটা হলে মিষ্টি খাইয়ে যাস না তিন। তা সে আর যাওয়া হয়নি। এরপর থেকেই তো মাঝে মাঝে সুশান্ত সিঁড়ির ধাপ গুলিয়ে ফেলতে লাগলো। চশমা হলো সুশান্তর। ভারী চশমায় সুশান্ত লম্বাটে মুখটা আরো সুন্দর লাগে কবিতার কাছে। ক্রমশ কেবল সিঁড়ি নয়, পায়ের তলার মাটি টালুমালু হতে থাকে, কাগজের লেখা হিজিবিজি হয়ে যায়। সুশান্ত হাওয়ায় হাত বাড়ায়,
এবার সুশান্তর কাউকে একটা প্রয়োজন হয়। কালো বউ ধারে কাছেই থাকে, এগিয়ে এসে সুশান্তর হাতটা ধরে। কালো বউ কখনো নিম পাতা ভাজে বেগুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে সবুজ করলা ঝিরিঝিরি করে তরকারি বানায়, কখনো আবার পলতা পাতা তুলে এনে বড়া ভাজে, তেতো কষাটে স্বাদ হয়। চৌধুরী বাড়ির ছেলের চোখের জ্যোতি কমে আসে। সুশান্তর একটি হাত দরকার হয়। কালো বউ এগিয়ে আসে, স্বামীর হাত ধরে। সুশান্ত কবিতার হাত ধরে। ওদের হাতে হাতে ভাব হয়। চোখের আলো যত ক্ষীণ হয়ে আসে, হাত দিয়ে সুশান্ত ততই গভীরভাবে কবিতার হাত ধরে। বড় ঠান্ডা নিশ্চিন্ত ভালোবাসার হাত কালো বউয়ের। ম্যানেজার বাবু মাঝে মাঝে এসে বাড়ি দোকানের ভাড়া দান চালের হিসেব বুঝিয়ে দিয়ে যায়। সুশান্ত তদারকি করে বুঝে নেয়। কালো বউ কবিতা হিসেব দেখে নেয়। এমন কিছু পড়াশোনা জানে না সে, কিন্তু তার মতো একটা সাধারণ জীবন যখন আশ্চর্য হয়ে যায়, তখন সেটা চালিয়ে নিতে পারবে না এতটা জড়ভরত সে নয়। শাশুড়ির মন খারাপ হয়। সুশান্ত আজকাল চোখে কম দেখে। শাশুড়ি খুশি হয়, কালো বউয়ের খোকা হয়েছে। কালো বউ ভাবে, দিদিমা ঠিক বলতো, শালকি বুড়ির কাছে সব রোগের দাওয়াই আছে। সে ওষুধ তুলে রেখেছে কালো বউ। চোখের চিকিৎসা যে সুশান্তর একেবারে হয় না তা তো নয়, কখনো কখনো তাল ওঠে বই কি। প্রথম দিকটায় ঘন ঘন চিকিৎসা হতো, কখনো টাউনে কখনো জেলা সদরে। ডাক্তারের ওষুধ আসত, চোখে দেবার জল ওষুধও। কালো বউ নিয়ম করে ওষুধ দিয়ে দিত। তখন কবিতা একটু ঘন ঘন পলতা পাতার বড়া ভাজত। শাশুড়ি খেতে ভালোবাসে, সুশান্ত তেতো কষাটে পলতা পাতার বড়ায় শালকি বুড়ির ওষুধের স্বাদ মিশে যায় ভালো। ডাক্তার ওষুধে কাজ সামান্য হয় কখনো। সুশান্ত কালো বউয়ের জরির শাড়ির পাড় দেখতে পায়, আবার কখনো কিছুই দেখে না। আশা মিলিয়ে যায়। কালো বউ আর পলতার বড়া ভাজে না। মাসখানেক আগেই তো সুশান্তর বন্ধু প্রবীর নিয়ে গেল একটা ক্যাম্পে। কলকাতার বড় ডাক্তার, আবার ওষুধ এলো। কালো বউ বুঝেও নিল সব ঠিকঠাক। প্রবীর অবশ্য মানুষ খারাপ নয়, সে সব ঠিক করে দিতে চায়। প্রবীর বলে, কালো বউ আবার কি ধরনের ডাক সুশান্ত? এভাবে কেউ ডাকে? বৌদি, আপনি বা এসব বলতে দেন কেন? আপনার তো একটা নাম আছে নাকি? কবিতা ম্লান হাসে। সুশান্ত কে জানে কেন হাসে। কবিতা ব্যস্ত হয়ে ঘরে চলে যায়। ওকে প্রবীরের চা জলখাবার দিতে হবে। এখন আবার সেই সব হ্যাপা। পলতা পাতার জোগাড় চাই তার। বড়া ভাজতে হবে আবার অনেক দিন পর। সুশান্ত এখন একেবারেই চোখে দেখে না। হাত দিয়ে স্পর্শ করে, বোঝে, ভালোবাসে। কালো বউ থাকেও সবসময় সুশান্তর আশেপাশেই। তবে কালো বউ এখন মাঝে সাঝেই ওকে দেখে, গন্ধ পায়, চাঁপা বউয়ের মিষ্টি গন্ধ।